নমস্কার, আবার চলে এসেছি আপনাদের সঙ্গে গল্প করার জন্যে। আজ আমি রামায়ণের একটি চরিত্র নিয়ে গল্প করব। সেই চরিত্রটির নাম হলো শূর্পণখা। তা আপনারা তো বলতেই পারেন যে রামায়ণে এত চরিত্র থাকতে শূর্পণখা কেন? সে কথা পরে আসছি, আগে বলি তিনি কে ছিলেন। শূর্পণখাকে আমরা মহর্ষি বাল্মীকির যে রামায়ণ আছে তাতে এক খল চরিত্র রূপেই দেখতে পাই। তিনি ছিলেন লঙ্কার রাজা রাবণের বোন এবং ঋষি বিশ্রবা এবং রাক্ষসী নিকোষার কন্যা সন্তান। তার অপর একটি নাম হলো মীনাক্ষী। রামায়ণের বর্ণনায় বলা হয় যে তার যে চুল ছিল তা ছিল জটার ন্যায় তাম্রবর্ণ, অর্থাৎ তামাটে, এবং তিনি কুৎসিত বিগত যৌবনা এবং তার যে নখগুলো ছিল সেগুলো ছিল কুলোর মতো। শূর্প কথাটির অর্থই হলো কুলো, তাই কুলোর মতো যার নখ সেই শূর্পণখা। মানে আদিকবির বর্ণনায় আমরা এক কুরূপা, এক জঘন্য, এক রাক্ষসীর দৈহিক বৈশিষ্ট্য পরিলক্ষিত করি। তা তিনি যে রামচন্দ্রের কাছে এসেছিলেন তা যেমন যে তিনি রামচন্দ্রের রূপে মুগ্ধ হয়ে তার স্ত্রী হতে এসেছিলেন, কিন্তু অপরপক্ষে তিনি কিন্তু তার ভাই রাবণের বিরুদ্ধে প্রতিশোধ দিতেই এসেছিলেন। তার যে স্বামী ছিল, শূর্পণখার যে স্বামী ছিল, তার নাম ছিল বিদ্যুৎ জিহ্বা। তিনি ছিলেন দানব বংশীয় এবং রাক্ষস এবং দানবদের মধ্যে শ্রেণীগত কারণে তাদের মনোমালিন্য ছিল। তাই বিদ্যুৎ জিহ্বাকে বিয়ে করার কারণে শূর্পণখার প্রতি সন্তুষ্ট ছিলেন না রাবণ। এবার সেই বিদ্যুৎ জিহ্বা ছিল রাজা কালকেয়র সেনাপতি। এবার রাবণের সঙ্গে রাজা কালকেয়র যে যুদ্ধ হয় তাতে রাবণ বিদ্যুৎ জিহ্বাকে হত্যা করেন। এবার রেগে গিয়ে শূর্পণখা রাবণকে অভিশাপ দেন। এবার বিধবা হওয়ার পর শূর্পণখা লঙ্কা এবং দক্ষিণ ভারতের বিভিন্ন জঙ্গলে ঘুরে বেড়ান এবং তিনি তখন বুঝতে পারেন যে তার রাবণকে একমাত্র পরাস্ত করতে পারে রামচন্দ্র। কেননা সে তার নিজের ভাই রাবণ সম্পর্কে তো জানতেন, তিনি জানতেন যে তার রাবণও ছিলেন মহাপরাক্রমশালী এক রাজা, তাই তাকে সাধারণ যে কোনো লোক তো পরাস্ত করতে পারবেন না, একমাত্র রামচন্দ্রই তাকে পরাস্ত করতে পারবেন। তা সেই হেতু তিনি রামচন্দ্রের কাছে যান। তা তিনি যেহেতু রাক্ষস বংশীয় ছিলেন তাই তিনি তার রূপ, দৈহিক গঠন এবং কণ্ঠস্বরও পরিবর্তন করতে পারতেন। তিনি এক অপূর্ব সুন্দরী রমণীর রূপ ধরে রামের কাছে যান এবং তাকে তার স্ত্রী হিসাবে গ্রহণ করার জন্যে বলেন। কিন্তু রাম তো রাজি হন না। তখন তিনি সীতার নামে নিন্দা করতে শুরু করেন এবং সীতাকে আক্রমণ করতে যান। ফলস্বরূপ লক্ষ্মণ তার নাক ও কান কেটে দেয়। এ কথা তো আমরা সবাই জানি। এবার নাক কান কেটে দেওয়ার পরে তিনি প্রথমে তার অন্য এক ভাই খড়ের কাছে যায় বিচার চাইতে, কিন্তু খড় রামের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়। এবার তিনি তার কূটবুদ্ধি দিয়ে তিনি লঙ্কায় যান এবং সেখানে বুদ্ধি প্রয়োগ করে রাবণকে বলেন যে সীতার যে অপরূপ রূপ বর্ণনা সেগুলো রাবণের কাছে দেন এবং বলেন যে তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে, সীতাকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে। ওই শুনে রাবণ ছুটে আসেন এবং সীতা হরণ করেন। তা আমরা তাকে হয়তো রামায়ণে শূর্পণখাকে খুব অল্প সময় তাকে দেখতে পাই, কিন্তু তিনি না থাকলে কিন্তু এই রামায়ণে যে মোড়টা ঘুরতো সেটাই কিন্তু ঘুরতো না। রাম হয়তো 14 বছর বনবাসের পর আবার অযোধ্যায় ফিরে আসতেন। আর যে রামের জীবনে যা যা ঘটেছে, যে ধরুন এই সীতাহরণ, সীতার অগ্নি পরীক্ষা, রাবণের মৃত্যু এবং সীতার পাতাল প্রবেশ, তার জন্য কিন্তু অনেকটাই দায়ী হচ্ছে শূর্পণখা। তাই শূর্পণখাকে আমরা প্রধান চরিত্র হিসাবে রামায়ণে দেখতে না পেলেও কিন্তু তিনি কিন্তু প্রধান চরিত্রের অনেকখানি দাবি করতে পারেন। তাহলে শুনলেন আজ শূর্পণখার কথা। এরকমই যদি গল্প শুনতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে আমার গল্প, সেটাও কমেন্ট করে জানাবেন। আমার খুব ভালো লাগবে আপনাদের মতামত শুনতে। তাহলে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, নমস্কার।